পাকিস্তান এটা করছে দেখে আজ পাকিস্তান টিম টিম করে জ্বলতেছে না, তো পাকিস্তান শেষ করে দিতে পারে। মুসলমানগুলো এত সমৃদ্ধ, এদের মাটির নিচে আল্লাহ রিসোর্স এতগুলো দিচ্ছে, এটা সব ব্যবহার করে এরা আণবিক বোমা কিন্তু কেউ তৈরি করে না, বিভিন্ন রকম উদ্যোগে আবার সহযোগিতা করে। সর্বতর সাথে তারা কাজ করতে পারছে না, তাদের ব্যর্থতা পর্যবেসিত হচ্ছে। আর এদের এত এত মাইনাস আছে, এরা মানে জনগণের নির্বাচিত সরকার না, এরা এরা ফর দ্য টাইম বিং এরা আসছে, এরা এদের তো এরা আসছে তো তাইলে এখন এদের যদি আইন শৃঙ্খলা ঠিক করে তাহলে মানুষ ওই কষ্টগুলো উঠাবে না, তোলন করে খনিজ সম্পদ যা ইয়ে করে। ওই কোম্পানির পিছনে কিন্তু ইন্ডিয়ার লোক রয়ে গেছে, তারা অন্য ফ্যাট ব্যবহার করে। যেহেতু ইন্ডিয়ার পরে আমাদের বাঙালিদের একটা সেন্টিমেন্ট, অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট আছে, সেই জন্য তারা করে কি আমেরিকান কোম্পানি দিয়ে টেন্ডার করে, কিন্তু পিছনে থাকে তারা। আমরা একটা বড় জাতি হিসেবে আমরা এই বিশ্ব দরবারে আমাদের নিজেদের উপস্থাপন করছি, কিন্তু আমাদের আইডেন্টিটি তা না। কিন্তু আমরা সহমর্মিতা, আমাদের মূল্যবোধ, এগুলি সারা ওয়ার্ল্ডে এবং ডিজাস্টারে আমরা সারা ওয়ার্ল্ড আমাদের অনুকরণ করে। যে 1 ঘন্টা যদি বিদ্যুৎ না থাকে, আমেরিকার মতো জায়গায় কত ঘটনা ঘটে। আমাদের এখানে মুক্তিযুদ্ধের সময় দেখা গেছে কোনো আইন শৃঙ্খলা কিছুই ছিল না, কিন্তু সবাই বাড়িতে ছিল। আমাদের এখনো গ্রামগঞ্জের ফলগুলি থাকে, ওখানে কিন্তু র্যাব পাহারা দেয় না, পুলিশ পাহারা দেয় না। কি জন্য? যে মূল্যবোধটুকু আছে যে আমরা পরে রক্ষাবো না। তো এই একটা এরকম একটা জাতিকে আমরা কি আইডেন্টিটি দিচ্ছি বহির্বিশ্বে? যে এখানে কলিমুল্লাহ স্যারের সাথে আমি একমত যে এই যে আমরা ইনভেস্টরকে আহ্বান করতেছি আর এদিকে লুটপাট করতেছি, তাহলে সরকারের তো এখানে একটা ব্যর্থতা আছে। সরকার যখন আপনার ইন্ডিয়াতে কোনো জায়গায় কোনো মসজিদে হামলা হয়, সরকার তখন তাৎক্ষণিক প্রিকশন নিয়ে মন্দিরগুলি পাহারা লাগাই দেয়। তো এখন ইসরায়েলে যখন এরকম একটা ঘটনা হচ্ছে, এটা রিয়াকশন হবে মুসলমান ইমোশন, এদের ইমোশনটা এদের ইমোশনের প্রতি শ্রদ্ধা রাখেই বলি, কিন্তু সেটা সরকারের দায়িত্ব আছে এগুলো প্রোটেক্ট করা। 1 2 নম্বর হলো যে এখন যে কিছু লোক আছে তাদের কাছে ওইসব কোনো ব্যাপার না, এটা উসিলা মাত্র, তারা লুট করবে। কোনো ভদ্রলোক তো যাবে না কারো দোকান লুট করার জন্য। হ্যাঁ, আমি ওটা কিনবো না, কিন্তু সে ঘটনা হয়েছে যে আমাদের ইসরায়েলে যাওয়া নিষিদ্ধ। আমাদের পাসপোর্টের মধ্যে এই, যদিও লাস্টের দিকে হাসিনা গভর্নমেন্ট আবার এটা ইনক্লুড করছে, যেখানে আমরা যাইতে পারবো না, সব জায়গায় যেতে হবে এক্সেপ্ট ইসরায়েল। তো সেখানে আমাদের ইসরায়েলের এই যে নুডলস ব্যবহার করছে, এটা শুয়ারের চর্বি তৈরি করা হচ্ছে, আরো চকলেট দিতে শুরু করে পেপসি কোলা, এগুলি আমাদের এখানে ইম্পোর্ট না করলে তো আমাদের বিএসপি কি করে, বাণিজ্য মন্ত্রণালয় কি করতেছে? তাহলে তো আর এখানে লুট করার এই সুযোগ তো দরকার হয় না, আমরা আনবো না। আমাদের এখন ওয়ারের মধ্যে সাইকোলজিক ওয়ার আছে, অর্থনৈতিক ওয়ার আছে, ইকোনমিক ওয়ারটা আমরা ডিক্লেয়ার করতে পারি। আমরা যদি সরাসরি যুদ্ধে আমরা অস্ত্রকে আমরা পাচ্ছি না, তাহলে সেক্ষেত্রে আমাদের মুসলমানদের ওআইসিদের সারা বিশ্বে এবং বিএমএসটিকে চেয়ারম্যান হিসেবে আমাদের ডক্টর ইউনূস সাহেবেরও আবেদন করা উচিত যে এই সময় আমরা অর্থনৈতিক যুদ্ধ আমরা ঘোষণা করে দিলাম, অফিসিয়ালি ঘোষণা করে দিল যে আমাদের ইসরায়েলে এই ধরনের আচরণ থেকে যদি সরে না আসে, তাহলে আমরা ইসরায়েলের কোনো অংশ কোনো মুসলমান কান্ট্রি কিনবে না। এটা এপিল করলে সবাই কিন্তু এই এই ঘটনাগুলি দেখার পরে এখন সবাই কিন্তু কেউ কিনবে না। তাহলে ওদের যে অর্থনীতি, ওই যে সাঙ্গা হচ্ছে, এটা এইগুলি মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে বিশ্বের যে কোনো আফ্রিকাতে যদি কোনো একটা মুসলমান আহত হয়, তাহলে তুমি তোমার দেহের মতো মনে করবা। যেমন তোমার পায়ে ব্যথা পেলে অন্তরে লাগে, হাতে ব্যথা পেলে অন্তরে লাগে, সে একটা মুসলমান যদি অন্য জায়গায় নিগৃহীত হয়, মানবাধিকারও তাই। তো সেখানে তোমরা এটা করবা। কিন্তু আমাদের মুসলিম কান্ট্রিগুলি কি করতেছে? তাদের সব জায়গায় ইসরায়েলের সবকিছু বেচা কিনা, ইকুইপমেন্ট, এটা সেটা করতেছে, তাদের সমৃদ্ধ করে দিচ্ছে। এটা তো 1 কোটিরও কম লোক সংখ্যা এদের। আগে 50 লক্ষ ছিল, এখন 1 কোটির মতো কাছাকাছি আসছে, বা কম বেশি হইতে পারে, একজাক্ট ফিগারটা আমি হয়তো। এতগুলি লোক মুসলমানেরা, সব লোক মুসলমানেরা যদি পেশাব করে দিতে বেশি যাওয়ার কথা। মুসলমানেরা ফুর্তিতে করবে, ফুর্তিতে থাকবে, তারা কোনো আণবিক কোনো ইয়ের মধ্যে যায় না। পাকিস্তান এটা করছে দেখে আজ পাকিস্তান টিম টিম করে জ্বলতেছে না, তো পাকিস্তান শেষ করে দিতে পারে। মুসলমানগুলো এত সমৃদ্ধ, এদের মাটির নিচে আল্লাহ রিসোর্স এতগুলো দিচ্ছে, এটা সব ব্যবহার করে এরা আণবিক বোমা কিন্তু কেউ তৈরি করে না, বিভিন্ন রকম উদ্যোগে আবার সহযোগিতা করে। তো আমাদের এখন পলিসিগত দিকে আমাদেরকে মানসিকতা পরিবর্তন করতে হবে। আমরা নতুন ক্ষেত্রে যাবো, আমরা এটা ফেস করবো কিভাবে? ফেস করতে গেলে আমাদের সব ইউনিটি লাগবে, সারা মুসলিম বিশ্বের ইউনিটি লাগবে। এবং মুসলিম বিশ্বের তরফ থেকে যদি বলা হয়, বিবেস্টিক থেকেও যদি বলা হয়, এদেরকেও আমাদের সঙ্গে আনতে হবে। বলতে হয় যে মানবাধিকার কথা তোমরা সারা বিশ্বের চিৎকার মারো, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এখন যে বাচ্চাগুলি মরতেছে, যেভাবে অবস্থা হচ্ছে, এদের খাওয়া নাই, এটা কি মানবাধিকার লঙ্ঘিত? তাহলে তোমরা আমেরিকা কোন মুখে মানবাধিকার কথা বলো তোমরা? এই কথাগুলি তো বিভিন্ন ভাবে বিভিন্ন মুসলিম প্রত্যেকে একসঙ্গে যদি কথা বলে, আমেরিকা নড়ে চড়ে বসবে। কারণ নড়ে চড়ে বসবে, আমেরিকা তো ওদেরকে মেইন সমর্থন, সাহায্য, টেকনোলজি সব ওরাই দিচ্ছে। দিয়ে আজকে এরা যে এত কিছুতে, এই যে আপনার স্পাইগিরিতে সবকিছুতে এত সমৃদ্ধ হচ্ছে, কোনো বিকজ অফ ফান্ডিং করছে, আমেরিকা তাদের ফান্ডিং করতেছে, অস্ত্রগুলি ওরা ওখানে করে তাদের টেকনোলজি ওখানে দিয়ে দিচ্ছে তারা। তো আমাদের তো যেহেতু মুসলমান কান্ট্রিতে আছে, যেমন পাকিস্তানের কাছে আমাদের কিছু আছে, তো এইগুলি তো এইদের টেকনোলজি তো আমরা দিতে পারি মুসলমান কাছ থেকে, মুসলমান আরো সমৃদ্ধ, আণবিক দিতে আরো সমৃদ্ধ হইতে পারে। আর এখন যেহেতু না হওয়া পর্যন্ত আমরা অর্থনীতি ওয়ার্ডটা ডিক্লেয়ার করে দিই, অফিসিয়ালি ডিক্লেয়ার করে দিই, আমরা ওই কাজে গেলে এরা এদের ত্রাইতারি অবস্থা শুরু হবে। আমি প্রাথমিক পর্যায়ে এটা বলি। আর দ্বিতীয় পর্যায়ে যে আমরা আইন শৃঙ্খলা দিন দিন ডিটোরিয়েট হচ্ছে,
আমরা যে বলতেছি যে এই গভর্নমেন্ট বারবার, কিন্তু আপনার কি মনে হয় যে এখানে গতকালকে আমরা দেখলাম যে আওয়ামী লীগের একটা ঝটিকা মিছিল, এই বিক্ষোভের সুযোগ নিয়ে তারা ভাঙচুর করছে কিনা? না যেই করুক, আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, আমি জামাতও বুঝি না, যে করুক রাষ্ট্র কিন্তু আমার সম্পত্তির রায় সরকারের নিচে আমার জীবন যান সম্পত্তির নিরাপত্তা বিধান করা তার নৈতিক দায়িত্ব, ম্যান্ডেটরি তার। এটা কোনো ক্যাজুয়াল ব্যাপার না। রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকের নিরাপত্তা দেওয়া, তার সম্পত্তির নিরাপত্তা দেওয়া। এইটা শপথ নিয়েছে তারা। তাহলে দেখা যায় শপথ অনুসারে তারা কাজ করতে পারছে না, এতে ব্যর্থতা পর্যবেসিত হচ্ছে। আর এদের এত এত মাইনাস আছে, এরা মানে জনগণের নির্বাচিত সরকার না। এরা ফর দ্য টাইম বিং এরা আসছে, এরা এরা আসছে। তো তাইলে এখন এদের যদি আইনশৃঙ্খলা ঠিক করে, তাহলে মানুষ ওই কষ্টগুলো উঠাবে না, যে তারা নির্বাচিত সরকার না, জনগণের ম্যান্ডেট তাদের নাই, ওই কথাগুলি এসে যাবে সামনে। সরকারের জন্য এটা বিপজ্জনক হবে। সরকারের ক্যাজুয়ালি ঠিক আছে, আমার চাকরিও ঠিক আছে, আবার ওইদিকে জনগণের সম্পদও রাখতে পারছি না, আবার আমি জনগণের ট্যাক্সের টাকা বেতনও নিচ্ছি, গাড়িও দৌড়াচ্ছি। এটা তো হয় না, দুটো তো বিপরীত হচ্ছে। আমি এটা নীতি নৈতিকতার দিকে তো হয় না। তাহলে তো আমি তো, যদি আমি রক্ষা না করতে পারি, আমি এটা কুইট করে দিব একটা, যে আমি পারতেছি না, এটা করতে পারলাম না, দায়িত্ব তারা তো ছেড়ে দিবে এটা। তো এইভাবে তো আমি দায়িত্ব নিব, বেনিফিটও নিব, গাড়িও করবো, তেল খরচও, আমরা এসি বাতাসও খাবো, অথচ জনগণের নিরাপত্তা দিতে পারবো। তার নৈতিকতার দিক দিয়ে কিন্তু যারা দায়িত্বে আছে তাদের কিন্তু এটা তাদের স্বইচ্ছা শেয়ার ছেড়ে দেওয়া উচিত। যদি হয় এগুলি প্রোটেক্ট করা উচিত, নাহলে এটা ছেড়ে দেওয়া উচিত। আমি এই পর্যন্ত এই প্রাথমিক আলোচনা আমি এটাই বললাম। আর কোনো প্রশ্ন আছে? অনেক ধন্যবাদ। হুম। না, আমি পরে আলোচনায় আসবো। যে যদিও আমি প্রশ্ন করেছিলাম সাগররুনির বিষয়ে, যেহেতু হ্যাঁ, কলিমুল্লাহ স্যার সাগররুনির প্রশ্ন বিষয়, হ্যাঁ সাগররুনির বিষয়ে আমি একটু দুইটা কথা বলতে চাই। সাগররুনির আমাদের চিটাগংয়ের যে মিনারেল রিসোর্স আছে, এটা আমি অন্যান্য চ্যানেলে বলছি যে বাংলাদেশ যে একটা দরিদ্র কান্ট্রি, এটা বিশ্বের মানচিত্র থেকে উঠে যাবে। কাতার হচ্ছে আমাদের অর্থনৈতিক অবস্থা প্রবৃদ্ধি অনেক উপরে যাবে যদি আমরা এইগুলো উত্তোলন করতে পারি। আমাদের এগুলো উত্তোলন করতে দেয় না। ওই আমি এই যে নুরুদ্দিন সাহেবের, যখন এটা নুরুদ্দিন সাহেবকে একটা অফার দিছে, উনি বেঁচে আছে, এটা তোমরা হয়তো জিজ্ঞাসা করতে পারো। নুরুদ্দিন সাহেবকে যখন এনার্জি মিনিস্ট্রি ছিল, ওনাকে অফার দেওয়া হয়েছিল যে তোমার অন্যদেরকে বেশি দিচ্ছি, তুমি জেনারেল সাহেব তুমি কোন ব্যাংকে রাখবা টাকা, তোমার টাকাটা দে। উনি এটা গ্রহণ করেন নাই। সরকারকে বলা হয়েছিল, তখন সরকার বলছে ঠিক আছে পার্টির জন্য টাকাটা নিয়ে নেন। হ্যাঁ, কিন্তু তখন ওনার নেন। আমি কিন্তু ওই দিন নুরুদ্দিন সাহেবের অফিসে ছিলাম। ইন্ডিয়ান অ্যাম্বাসাডার সহ আসছে, ওদের ওই যারা মিনারেল রিসোর্স যারা উত্তোলন করে, খনিজ সম্পদ যারা করে, ওই কোম্পানির পিছনে কিন্তু ইন্ডিয়ার লোক রয়ে গেছে। তারা অন্য ফ্যাট ব্যবহার করে। যেহেতু ইন্ডিয়ার পরে আমাদের বাঙালিদের একটা সেন্টিমেন্ট, অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট আছে, সেই জন্য তারা করে কি আমেরিকান কোম্পানি দিয়ে টেন্ডার করে, কিন্তু পিছনে থাকে তারা। যে মাগুরছড়াতে যে আগুন জ্বলছে, মাগুরছড়াতে আগুন জ্বলছে, হঠাৎ করে একটা দেখা যাচ্ছে ইন্ডিয়ান একটা হেলিকপ্টার রাস্তা ভুল করছে, এটা দেখছো তোমরা সবাই, আপনারা সবাই দেখছেন। তো তখন আসলে কয়দিনে আগুন নিভাইতে পারে না। এরপরে যখন নুরুদ্দিন সাহেবের অফার দিল, নুরুদ্দিন সাহেব অফার যখন গ্রহণ করলো না, নুরুদ্দিন সাহেব বলছেন যে তৎকালীন সরকারকে বলছেন যে আমাদের সার্ভার কিছু নেই, আপনারা সার্ভার কিছু নেই, এটা নেওয়া জাতির সাথে বেইমানি করা ঠিক হবে না। তখন বলে তালিম নেবেন না, দেখছেন ইউনুস সাহেবের ম্যানেজ করা যাবে না। তারপরে ফলশ্রুতিতে কয়েকদিনের মধ্যে ইউনুস সাহেব দপ্তরবিহীন হলেন। উনি নরসিংদী ওনার বাড়িতে যাচ্ছেন, যাওয়ার সময় একটা উঁচা জায়গায় তার গাড়ি, ওই জায়গায় তুই স্ট্যান্ড ছেড়ে দিয়ে নিচের দিকে যাবে, ঢালু পথে যাবে, গাড়ির ধর্ম হলো, পানির ধর্ম হলো নিচের দিকে যায়। ওখানে ওনাকে মেরে ফেলার জন্য ট্রাক দিয়ে চাপা দেওয়া হয়েছে। ওনার একটা পা তখন ভেঙে গেছে, ওইটা নিয়ে পরে উনি হাসপাতালে, এখন উনি ওই লাঠি পড়তে শুধু ওই পাটার জন্য। তারপরে আমি ওনাকে নিজে পার্সোনালি বললাম যে আপনি ন্যাকড়াটানি ঘুরতেছেন কি জন্য? আপনার ওই সময় বলছি আপনি রাষ্ট্রপ্রধান হইতে পারতেন, আপনি হন নাই। আপনি এখন দেখছেন একজন মহিলার আন্ডারে একটা মন্ত্রী হতে গেছেন, এখন আপনাকে দপ্তর কিন্তু আপনি ন্যাকড়াটানি ঘুরাই বেড়াচ্ছেন। আমি রাগ হয়ে বললাম ওনাকে। আমি ওই সংসদ ভবনে ওনার অফিসে গেলাম, যাওয়ার সময় ওনার লোক কথা বলে গেলাম। উনি বললেন যে ওইখানে তোমার ওখানে সিঙ্গারা পাওয়া যায়, কিছু সিঙ্গারা নিয়ে আসো। তা আমি সিঙ্গারা নিয়ে গেলাম, বললাম যে আপনি ন্যাকড়াটানি ঘুরতেছেন, আমরা আত্মমর্যাদা লাগে না? আমরা হইতে চাইলে প্রেসিডেন্ট হইতে পারতেন। এখন আপনি মন্ত্রী হয়েছেন, তার দপ্তর নিয়ে পতাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আপনি। কয় তুমি ভালো করে চিন্তা করো আমি পদত্যাগ করবো কিনা। পরে যখন দেখছেন উনি পদত্যাগ করবে, তখন তৎকালীন আওয়ামী লীগ গভর্নমেন্ট তাকে আবার সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্টার দেয়। সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্টার যখন দেয়, তখন আমি দেখলাম যে উনি একটা হারানো মন্ত্রী আবার ফেরত পাইছে, পুনরুদ্ধার হয়েছে। তখন ওয়াজিদ সাহেবের এক্সটেনশন, ওই আণবিক অ্যাটমিক এনার্জির চেয়ারম্যান ছিলেন ওয়াজিদ, হাসিনার হাজবেন্ড। উনি ওটার এক্সটেনশন, শেখ হাসিনার হাজবেন্ড ছিল, উনি এক্সটেনশন দিচ্ছে না। তখন যেহেতু আমি নুরুদ্দিন সাহেবের পছন্দ করি, উনি এটা দেশপ্রেমী ভালো মানুষ, ওনার জন্য যে একার সময় যে ওই সময় এরশাদের ক্ষমতা উনি নিতে পারতেন, ওই সময় নেন না। তো এখনো আর্মির মধ্যে পপুলার। এখন ওই যে কোনো কিছু হলে ওনার কাছে পরামর্শ নেই। আমাদের চিফ অফ আর্মি স্টাফ নিজে বলছে যে আমি কোনো জটিল হলে ওনার থেকে পরামর্শ নেই। উনি একজন জ্ঞানী লোক, ইঞ্জিনিয়ার্সের, এবং উনি অনেক ধীরস্থির ঠান্ডা মাথার লোক।